আপনি ধৈর্যের পরীক্ষায় পাশ করেছেন সাইফান। আমি আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আপনার প্রতি দিন দিন আমার সম্মান বাড়ছে, বই কি কমছে না। আপনার মতো একজন মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি সত্যিই গর্বিত। আপনাকে বেশি কষ্ট পেতে দিব না আমি। আপনি আমার মন ছুঁয়ে নিয়েছেন। আর যে মানুষটা মন ছুঁতে পারে, শরীর ছোঁয়া অধিকার রয়েছে তার। শুধু খুব শীঘ্রই সেই অধিকার দেব আপনাকে। আপনাকে আপন করে নেব, ততটাই আপন যতটা আপন হলে আপনি আমার রন্ধে রন্ধে মিশে যাবেন। আপনার রঙে আমি রঙিন হয়ে যাব। পাখির কলতানে মুখরিত হয়ে উঠেছে চারিপাশ। সিজদার মনে হচ্ছে যেন তার কানের কাছে পাখি কিচিরমিচির শব্দ করছে। কাচের জানালা ভেদ করে সকালের সোনালি আলোকরশ্মি সিজদার চোখে মুখে পড়ছে। সিজদা তড়িৎ গতিতে উঠে বসে, জানালার দিকে তাকিয়ে বাইরের পরিবেশ দেখে বুঝতে পারে তার ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে, যার দরুন ফজরের নামাজটা মিস হয়ে গিয়েছে তার। আকস্মাৎ রাতের কথা মনে পড়তে একরাশ লজ্জা এসে ঘিরে ধরে সিজদাকে। সিজদা দুই হাতে মুখ ঢেকে নেয়। সাইফানকে একটা নজর দেখার জন্য মনটা ছটফট করতে থাকে, কিন্তু সে এদিক ওদিক তাকিয়ে রুমে কোথাও সাইফানকে পায় না। আশাহত হয়ে সিজদা ওয়াশরুমে চলে যায়, কিন্তু রোজকার মতন আজও সেই সমস্যা, শাড়ি পরতে না পারা। এত সকালে সামিরাও ঘুম থেকে ওঠেনি যে সামিরাকে ডাকবে। এদিকে সালেহা বেগমও রান্নার কাজে ব্যস্ত। উপায়ন্তর না পেয়ে সিজদা নিজেই কোনো মতে পেঁচিয়ে নেয় শাড়ি, কিন্তু 2 কদম আগাতেই ঠাস করে ফ্লোরে পড়ে যায়। তখনই সাইফান রুমে প্রবেশ করে। সিজদাকে ফ্লোরে পড়ে থাকতে দেখে সাইফান দৌড়ে এসে সিজদাকে ফ্লোর থেকে তুলে বিছানায় বসিয়ে দিয়ে সিজদার দিকে ভালো করে তাকাতেই হো হো করে হেসে ওঠে সাইফান। সাইফানকে হাসতে দেখে সেদিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে সিজদা। সাইফান হাসলে মেয়েদের মতো গালে টোল পড়ে, বড্ড আকর্ষণীয় লাগছে তাকে দেখতে। সিজদা আরও লক্ষ্য করলো সাইফানের ওপরের ঠোঁটের ডান সাইডে কালো কুচকুচে একটা তিল রয়েছে। সাইফানকে হাসতে দেখে সব ব্যথা ভুলে গেল সিজদা। সিজদা কপট রাগ দেখিয়ে বলল, আপনি হাসছেন কেন? সাইফান সিজদাকে বিছানা থেকে তুলে ড্রেসিং টেবিলের সামনে দাঁড় করিয়ে দিয়ে বলল, দেখো কিভাবে শাড়ি পরেছো তুমি। এভাবে কেউ শাড়ি পরে? তোমার শাড়ি পরার স্টাইল দেখে শুধু আমি না, সবাই হাসবে। তোমাকে দেখতে একদম পেতনির মতো লাগছে। তো কি করব? আমি শাড়ি পরতে পারি না। এত সকালবেলা কাউকে ডাকারও উপায় নেই, তাই তো বাধ্য হয়ে যেরকম পারছি সেরকম পরছি। সমস্যা নেই, তোমার বর আছে তো, আমি পরিয়ে দিচ্ছি। সাইফানের কথা শুনে সিজদার চোখ বড় বড় হয়ে যায়। সিজদা 2 কদম পিছিয়ে গিয়ে বলল, না না, তার কোনো দরকার নেই। প্রয়োজনে আমি 3 পিস পরে নেব। শাড়িতেই নারী, শাড়িতে মেয়েদের অন্যরকম সুন্দর লাগে। আমি জানি তুমি লজ্জা পাচ্ছ বলে না করছো, তোমাকে লজ্জা পেতে হবে না। বলেই সাইফান একটা কাপড় নিজের চোখে বেঁধে নিয়ে শাড়ির এক কোণা সিজদার কোমরে গুজে দিয়ে শাড়ির কুচি দিতে শুরু করে। সিজদা শুধু অবাক নয়নে তাকিয়ে রয়েছে। কুচি দেওয়া শেষ হলে সাইফান কুচিগুলো গুজে দিতে গেলে সাইফানের হাত সিজদার পেট স্পর্শ করে। সাইফানের হাত স্পর্শে সিজদার সারা শরীরে বিদ্যুৎ বয়ে লোমকূপ দাঁড়িয়ে যায়। ক্রমাগত হৃদস্পন্দন বাড়তে থাকে, বুকের মধ্যে উথাল পাতাল শুরু হয়ে যায়। বারবার কেঁপে কেঁপে ওঠে সিজদা। শির দ্বারা বেশ শীতল স্রোত বেয়ে যায়। সিজদা 2 হাতে শাড়ির আঁচল খামচে ধরে। এরই মধ্যে সাইফানের শাড়ি পরানো কমপ্লিট হয়ে যায়। সাইফান চোখের কাপড় সরিয়ে সিজদাকে ড্রেসিং টেবিলের সামনে টুলের ওপর বসিয়ে দিয়ে হেয়ার ড্রায়ার দিয়ে সিজদার চুল শুকিয়ে দেয়। সাইফানের এমন কেয়ারগুলো সিজদার মনে দাগ কেটে যায়। সিজদার মাথায় একটা দুষ্ট বুদ্ধি ভর করে। ইদানিং সাইফানকে জ্বালাতে বড্ড ভালো লাগে তার। সাইফানের ভীত হয়ে চুপসে যাওয়া চেহারা দেখে পৈশাচিক আনন্দ পায় সিজদা। সিজদা মুখে দুষ্টু হাসি ঝুলিয়ে বলল, আপনি এত ভালো শাড়ি পরাতে পারেন, আমার তো বিশ্বাসই হচ্ছে না। এই, আপনি সত্যি করে বলুন তো, আপনার বউটো আছে নাকি? বউ না থাকলে এত ভালো শাড়ি পরানো শিখলেন কিভাবে? কোন মেয়েকে পরিয়ে শিখলেন? সাইফান ঘামতে শুরু করলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, ইউটিউব। হ্যাঁ, ইউটিউব দেখে শিখেছি। ভেবেছিলাম বিয়ের পর রোজ বউকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিব, তাই তো বিয়ের আগে ইউটিউব দেখে শাড়ি পরানো শিখে নিয়েছি। ভালো করেছি না? হ্যাঁ, খুব ভালো করেছেন। যে কটা দিন এখানে আছি রোজ তোমাকে শাড়ি পরিয়ে দিব, কেমন? তার কোনো প্রয়োজন নেই, আমি শাড়ি পরা শিখে নেব। আমি থাকতে শুধু শুধু তুমি কেন কষ্ট করবে বলো তো? সিজদা মুচকি হেসে মনে মনে বলল, আপনি বুঝবেন না, আপনার সংস্পর্শে আসলে আমার কেমন অনুভূতি হয় আমি সহ্য করতে পারি না। এই যন্ত্রণা সহ্য করার চেয়ে আপনার থেকে দূরে থাকা ঢের ভালো।
সিজদা রেডি হয়ে বিথি চৌধুরীর রুমের কাছে আসতেই তার রুম থেকে কান্নার আওয়াজ শোনা যায়। পা থেমে যায় সিজদার। সিজদা গুটি গুটি পায়ে বিথি চৌধুরীর রুমে প্রবেশ করে। তিনি ঐশ্বর্যের ছবি বুকে নিয়ে কান্না করছেন। এহেন দৃশ্যে সিজদার চোখের কোণে পানি জমে। বিথি চৌধুরীর এই অবস্থার জন্য সিজদা নিজেকেই দায়ী মনে হয়। সিজদা এগিয়ে গিয়ে বিথি চৌধুরীর হাতের ওপর হাত রেখে বলল, মামিমা কান্না করবেন না, আপনাকে কান্না করতে দেখলে মামুরও খারাপ লাগবে। বিথি চৌধুরী এক ছটকায় সিজদার হাত সরিয়ে দিয়ে বলল, আমার কাটা খায়ে নুনের ছিটা দিতে এসেছিস? সব হয়েছে তোর জন্য। আমার মেয়েটার গায়ে শুধুমাত্র তোর জন্য কলঙ্ক লেগেছে। তোর জন্য জেলের ভাত খেতে হচ্ছে আমার মেয়েটার। আমার বেবিকে কষ্টে রেখে তুই এখনো সুখে সংসার করতে পারবি না সিজদা। একজন মা হয়ে বলছি, তুই কখনো সুখ পাবি না। আমার চোখ থেকে যতটা পানি ঝরেছে এর থেকেও বেশি পানি তোর চোখ থেকে ঝরবে। তুই সেদিন বুঝতে পারবি কাছের মানুষ ছেড়ে থাকা কতটা যন্ত্রণার, কতটা কষ্টের। সিজদা নির্বাক হয়ে গিয়েছে। চোখ থেকে অছটে পানি পড়ছে তার। সে তো ঐশ্বর্যের ক্ষতি চায়নি, আর না সে ঐশ্বর্যের এগেইনস্টে কিছু বলেছে। এরপরেও মামিমা তাকেই দায়ী করছে, তাকে অভিশাপ দিচ্ছে। সিজদা চোখের পানি মুছে কিচেনে এসে সালেহা বেগমকে জড়িয়ে ধরে। সালেহা বেগমের মাঝে তার মাকে খুঁজে পায়। তার বুকে মাথা রাখলে এক ধরনের শান্তি অনুভব করে। সমস্ত কষ্ট যেন মূর্ছা যায়। সিজদার চোখে পানি দেখে বিচলিত হয়ে পড়েন সালেহা বেগম। সিজদাকে বুক থেকে তুলে চোখের পানি মুছে দিয়ে বললেন, কি হয়েছে সিজদা? সকাল সকাল তোর চোখে পানি কেড়ে? জামাই বাবাজি তোরে কিছু কইছে? না খালা। নিশ্চয়ই বড় ম্যাডাম কিছু কইছে। হ খালা, আমার জন্য নাকি আপামনিরে পুলিশে ধরে নিয়ে গেছে। আমি নাকি তার সুখ শান্তি কাহিরা নিয়েছি। তার মায়া তো ধোয়া তুলসী পাতা। পুলিশের দৈরা লইয়া গেছে, বেশ হইছে। জেলের ভাত পেটে পড়লে যদি একটু শিক্ষা হয়। পুলিশের উচিত ছিল মা মায়া দোনোডারে কোমরে দড়ি দিয়া বেঁধে টানতে টানতে লইয়া যাওয়ার। তুই মন খারাপ করিস না মা, শকুনের দোয়াই কখনো গরু মরে না। চোখ মুছে ফেল সিজদা। আল্লাহ যদি তোর কপালে সুখ লেখা রাখে, কারোর ক্ষমতা নাই সেই সুখ কায়রা নেওয়ার। সিজদার চোখের পানি মুছে সাইফানের জন্য পরোটা, ডিম ভাজি, ফলের জুস করে নিয়ে আসে, কিন্তু সাইফানকে রুমে পায় না। সিজদা সাইফানের খোঁজে রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতে কর্কশ শব্দে সাইফানের ফোন বেজে ওঠে। সিজদা ব্যাপারটা আমলেই নেয় না, কিন্তু বারবার কল আসছে দেখে সিজদা ভাবে হয়তো হালিমা মঞ্জিল থেকে কল করা হয়েছে। সিজদা এগিয়ে এসে কল রিসিভ করতেই বুক ধুক করে ওঠে তার। কেউ তার হাত থেকে ছোঁ মেরে ফোন কেড়ে নেয়, যার দরুন ভয় পেয়ে যায় সিজদা। সিজদা তড়িৎ গতিতে পেছনে ফিরে দেখে তার হাত থেকে ফোন ছিনিয়ে নেওয়া ব্যক্তিটা আর কেউ নয়, তার বিয়ে করা বর সাইফান। সিজদা বিস্ময় নয়নে সাইফানকে পর্যবেক্ষণ করতে লাগলো। সে সাইফানকে সন্দেহ করতে চায় না, কিন্তু সাইফানের কর্মকাণ্ডে সিজদার মনে সন্দেহের দানা বাঁধে। সাইফান কথা বলে শেষ করে রুমে প্রবেশ করতেই সিজদা তেজি কণ্ঠে বলল, কে ফোন করেছিল যার জন্য আপনি আমার হাত থেকে ফোন কেড়ে নিলেন? আমাকে কথা বলতে দিলেন না। আমি কথা বললে আপনার খুব বেশি সমস্যা হয়ে যেত বুঝি। তুমি কি আমাকে সন্দেহ করছো? তোমার কি মনে হয় আমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড ফোন করেছিল? এ বাবা, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি শুধু জিজ্ঞাসা করলাম কে ফোন করেছে। আপনি আমার স্বামী, আপনার সব কিছুর উপর অধিকার আছে আমার। যদিও আমি আপনার ফোন ধরতে চাইনি, কিন্তু বারবার কল আসছিল দেখে রিসিভ করেছিলাম। আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনোই আপনার কোনো জিনিসে হাত দেব না। সাইফানের বুঝতে বাকি রইল না যে সিজদার মনে ধীরে ধীরে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছে। সাইফান পেছন থেকে সিজদাকে জড়িয়ে ধরে বলল, আমি বেশ বুঝতে পারছি আমার বউয়ের অভিমান হয়েছে, কিন্তু আমার কিচ্ছু করার ছিল না। আমার খুবই ক্লোজ ফ্রেন্ড রবিন কল করেছিল। প্রথমত রবিন জানে না আমি বিয়ে করেছি। তুমি কথা বললে রবিন আমার বিয়ের ব্যাপারে জেনেছে তো। ওকে না বলে বিয়ে করেছি জানলে ও খুব কষ্ট পেত। দ্বিতীয়ত আমি চাইনি আমার বউয়ের এমন মিষ্টি কণ্ঠ অন্য কোনো পুরুষ কর্ণকুহরে প্রবেশ করুক। আমি একাই আমার বউয়ের মিষ্টি কণ্ঠ শুনব। অন্য কোনো পুরুষ আমার বউয়ের মিষ্টি কণ্ঠ শুনে যদি তার প্রেমে পড়েছে, সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? সাইফানের এমন মিষ্টি আলিঙ্গন, মধু মিশ্রিত কথা শুনে সিজদার সমস্ত রাগ অভিমান যেন মূর্ছা যায়। সিজদাও পেছন ঘুরে সাইফানকে জড়িয়ে ধরে। যমুনা মির্জার অপারেশন সাকসেসফুল হয়েছে। ব্লাডের জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হয়নি। আরাফাত, আবদুল্লাহ, সাকিবের নামে 3 জন ছেলে স্বেচ্ছায় 3 ব্যাগ ব্লাড ডোনেট করেছে। তারা যখন ব্লাড দেওয়ার কথা বলে তখন সার্জিস একটু অবাক হয়েছিল, কিন্তু পরে ছেলেগুলো জানায়
তাদের মা বাবা কেউ নেই, ছোটোবেলা থেকেই তারা এতিমখানায় বড় হয়েছে। যমুনা মির্জাকে তারা ছোট থেকেই মা ডেকে এসেছে। আজ থেকে কয়েক বছর আগে যমুনা মির্জাকে তারা রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে হসপিটালে অ্যাডমিট করেছিল, কিন্তু জ্ঞান ফেরার পর তার পূর্বের কোনো কথাই মনে ছিল না, এমনকি তার নিজের নামটা পর্যন্ত মনে ছিল না। ছোট ছোট বাচ্চা ছেলেগুলো কি করবে বুঝতে না পেরে যমুনা মির্জাকে এতিমখানায় নিয়ে যায়। যমুনা মির্জাকে এতিমখানার রান্নাবান্নার কাজে নিযুক্ত করা হয়। এতিমখানার সব বাচ্চারাই যমুনা মির্জাকে মা বলে সম্বোধন করেন। তিনিও নতুন পরিচয়, নতুন পরিবেশ খাপ খাইয়ে নেয়। এভাবেই কেটে যায় কয়েক বছর। এতিমখানার ছোট ছোট বাচ্চাগুলো বড় হয়ে যায়। যমুনা মির্জারও বয়স বাড়ে, সেই সাথে বাড়ে শরীরের অসুখ। স্থানীয় ডক্টর তাকে শহরে চিকিৎসার জন্য পরামর্শ দেন। আরাফাত, আবদুল্লাহ, সাকিব তারা তিনজন যমুনা মির্জাকে নিয়ে শহরে আসে। তারা গাড়ি থেকে নেমে যমুনা মির্জাকে একটা জায়গায় দাঁড় করিয়ে ডক্টরের চেম্বার কোথায় জানার জন্য এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে, কিন্তু ফিরে এসে যমুনা মির্জাকে পায় না। তিনি হাঁটতে হাঁটতে রাস্তার মাঝখানেই চলে আসেন। এ শহরে সব কিছু যেন পরিচিত মনে হয় তার। পুরনো কিছু আবছা স্মৃতি মস্তিষ্কে কড়া নাড়ে। চোখে মুখে অন্ধকার হয়ে আসে তার, মাথা চক্কর দিয়ে ওঠে। তখনই একটা ট্রাক এসে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তিনি মুখ থুবড়ে রাস্তায় পড়ে যান। ভাগ্যক্রমে সার্জিস সেই রাস্তা দিয়েই আসছিল, যার দরুন এতগুলো বছর পরেও মায়ের দেখা পেয়েছে। 48 ঘন্টা পরে যমুনা মির্জার জ্ঞান ফিরেছে। তার ফিরে আসার সংবাদে হালিমা বেগম, ফারুক মির্জাও ছুটে এসেছেন। চোখ মুখে খুশির ছাপ লেগে রয়েছে, কিন্তু তার স্ত্রীর মুখোমুখি হবার সাহস নেই তার। যমুনা মির্জা চোখ খুলতেই তার সামনে সার্জিসকে দেখতে পায়। এতগুলো বছর পরেও নিজের নারী ছেড়ে ধনকে চিনতে অসুবিধা হয় না যমুনা মির্জার। তিনি বাবু বলে সার্জিসকে জড়িয়ে ধরে চোখে মুখে অজস্র চুমুতে ভরিয়ে দেন। সার্জিসও মায়ের আদর ভালোবাসা পেয়ে হাওমাও করে কান্না করে দেয়। এ কান্না যে দুঃখের কান্না নয়, এ কান্না সুখের কান্না, প্রিয়জনকে ফিরে পাবার কান্না। দেখতে দেখতে গত হয় কয়েকটা দিন। যমুনা মির্জাকে হালিমা মঞ্জিলে নিয়ে আসা হয়েছে, কিন্তু তার কন্ডিশন ভালো নয়। দুটো কিডনি বিকল হয়ে পড়েছে তার। সার্জিস তার সবটুকু দিয়ে চেষ্টা করছে যমুনা মির্জাকে সুস্থ করে তোলার, তাকে একটা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে দেওয়ার। যমুনা মির্জা ভেতরের কষ্ট চেপে রেখে সার্জিসের সামনে নিজেকে সুস্থ ও স্বাভাবিক রাখার চেষ্টা করছে। অসুস্থ শরীর নিয়েও সার্জিসের জন্য তার পছন্দের রান্না করছে, সার্জিসকে খাইয়ে দিচ্ছে। ছোটোবেলার মতো সার্জিসের মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। মায়ের এত আদর ভালোবাসা পেয়ে সার্জিসের কানাডা যাওয়ার কথাটা মাথা থেকে বেরিয়ে যায়। এরই মধ্যে সিজদা সাইফান তার মামা বাড়ি থেকে হালিমা মঞ্জিলে ফিরে আসে। সিজদাকে দেখে সার্জিসের একটু খারাপ লাগলেও মায়ের ভালোবাসার কাছে সেই কষ্ট চাপা পড়ে যায়। কিন্তু মায়ের ভালোবাসা বেশি দিন ভোগ করতে পারে না সার্জিস। তার জীবন আবারও অন্ধকারের অতলে তলিয়ে যায়। রাতভর বৃষ্টি হবার দরুন ছাদ সাথে সাথে পিচ্ছিল হয়ে উঠেছে। যমুনা মির্জা রুমে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছেন। সার্জিস পই পই করে বলে দিয়েছে সে যেন অসুস্থ শরীর নিয়ে কোথাও বের না হয়, কিন্তু যমুনা মির্জার ছাদে গিয়ে প্রকৃতির তাজা শ্বাস প্রাণ ভরে নিতে। যমুনা মির্জা গুটি গুটি পায়ে ছাদে পা বাড়ায়। অদ্ভুত এক ধরনের প্রশান্তিতে ছেয়ে যায় শরীর মন। এই ছাদে কত শত স্মৃতি জড়িয়ে রয়েছে তার। তিনি হাত দিয়ে ছাদে থাকা সব গাছ ছুঁয়ে দেন। বড্ড ভালো লাগছে তার, নিজেকে যেন কিশোরী বধূ মনে হচ্ছে। কিন্তু হুট করেই তার পা পিছলে যায়। তিনি তাল সামলাতে না পেরে ঠাস করে নিচে পড়ে যান, যার দরুন মাথা ফেটে রক্ত গলগল করে বেরিয়ে আসে। সার্জিস তার মায়ের জন্য খাবার নিয়ে এসে যমুনা মির্জাকে নিজের রুমে না পেয়ে সারা বাড়ি তন্ন তন্ন হয়ে খুঁজছে, কিন্তু কোথাও যমুনা মির্জার দেখা মেলে না। সার্জিসের যেন নিজেকে পাগল পাগল মনে হয়, বুকে চিনচিনে ব্যথা সৃষ্টি হয়। যমুনা মির্জাকে কোথাও যেতে পারে ভাবতেই থাকে। হুট করেই তার মাথায় ছাদের কথাটা স্মরণ হয়। সার্জিস আর এক মুহূর্ত বিলম্ব না করে ছাদে দৌড়ে আসে। যমুনা মির্জার এই অবস্থা দেখে তার হাত থেকে খাবারের প্লেটটা নিচে পড়ে যায়। সার্জিসের ফ্লাইটের সময় ঘনিয়ে এসেছে। যদিও মাকে কিছুদিনের জন্য কাছে পেয়ে সার্জিস ভেবেছিল সে কানাডা যাবে না, বাকি জীবনটা সে তার মায়ের আদর ভালোবাসায় কাটিয়ে দেবে, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। মাকে পেয়েও হারিয়ে ফেলেছে সার্জিস। আর কখনোই যমুনা মির্জা তার কাছে ফিরে আসবে না। সেদিন যমুনা মির্জাকে না পেয়ে সার্জিস ছাদে ছুটে এসে দেখে যমুনা মির্জা রক্তাক্ত অবস্থায় ছাদে পড়ে রয়েছে, মাথা ফেটে অনবরত রক্ত ঝরছে। সার্জিস এগিয়ে গিয়ে যমুনা মির্জার পালস চেক করে দেখেন তার পালস চলছে না, শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছে। সার্জিসের আর বুঝতে বাকি রইল না যে সে আবারও মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে গেল। মায়ের মৃত্যুতে প্রচণ্ড ভেঙে পড়ে সার্জিস। পেয়েও হারিয়ে ফেলার যন্ত্রণা কুড়ে কুড়ে খায় সার্জিসকে। একে তো মাকে হারানোর বেদনা, এরপর আবারও সিজদাকে সাইফানের সাথে দেখা, যেন মরার ওপর খাড়ার ঘা দাঁড়ায় সার্জিসের কাছে। আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হলেও
সার্জিস স্বাভাবিক হতে পারে না। চোখের সামনে রোজ রোজ সিজদাকে দেখা কঠিন হয়ে পড়ে তার জন্য। সিজদার মায়া কাটাতে শেষ পর্যন্ত দেশ ছাড়ার সিদ্ধান্ত নেয় সে। সবাই হাজার বলে কয়েও সার্জিসের দেশ ত্যাগ আটকাতে পারেনি। হালিমা বেগম নিজে হাতে সার্জিসের পছন্দের সব রান্না করেছেন। ডিনার টাইমে মির্জা পরিবারের সদস্যরা এক জায়গায় হয়েছেন। রামিমকেও ইনভাইট করা হয়েছে। সে প্রথমে আসতে না চাইলেও পরে সার্জিসের জোরাজোরিতে আসতে বাধ্য হয়েছে। হালিমা বেগম সার্জিসের প্লেটে এটা ওটা তুলে দিচ্ছেন। সার্জিসও তৃপ্তি সহকারে খাচ্ছে। খাওয়ার এক পর্যায়ে সার্জিস বলল, যেহেতু সবাই এখানে উপস্থিত আছে, তাই আমি সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা হয়তো জানো না, সামিরা আর রামিম একে অপরকে ভালোবাসে। রামিম বেশ কয়েক বছর ধরে আমার সাথে কাজ করছে। আমি রামিমকে যতটুকু চিনেছি, রামিম খুবই ভালো ছেলে। এ যুগে রামিমের মতো একটা ভালো ছেলে পাওয়া দুষ্কর। যেহেতু রামিম সামিরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমার মনে হয় তাদের সম্পর্কটা সবার মেনে নেওয়া উচিত। সার্জিসের কথা শেষ না হতেই শান্তা মির্জা তেতে উঠেই বলল, ইম্পসিবল। আমার একটা ভিখারি ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দিব না। ওই ছেলের কি আছে? না আছে টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, আর না আছে কোনো দালান কোঠা। আমার মেয়ের জন্য কত বড় বড় ঘর থেকে বিয়ের সম্বন্ধ আসছে। কত বড় লোক বাপের ছেলেরা আমার মেয়ের জন্য পাগল। আর কিনা একটা রাস্তার ছেলের সাথে মেয়ের বিয়ে দিব? এটা তুমি ভাবলে কি করে? শুধু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স থাকলে সুখী হওয়া যায় না আম্মি। ভালোবাসে থাকলে করে ঘরেও সুখ থাকে। সংসার করা তো সহজ নয়। প্রেমের জীবন আবেগ দিয়ে চললেও বিয়ের পরবর্তী বিয়ের জীবন বিবেক দিয়ে চালাতে হয়। সংসারে যখন অভাব অনটন দেখা দিবে, তখন কোনো আবেগই কাজ করবে না। টাকা না থাকলে ভালোবাসা এমনিতেই জানলা দিয়ে পালিয়ে যাবে। আমি চাই না আমার মেয়ের সাথে এমন কিছু হোক। বাবা, তোমার কি মতামত? তুমি কি চাও না তোমার মেয়ে সুখে শান্তিতে থাকুক? এক্ষেত্রে আমি তোর মাকে সাপোর্ট করব। তুই যেটা বলেছিস সেটা কখনোই সম্ভব নয়। আমি সামিরার জন্য অনেক ভালো পাত্র নিয়ে আসবো। খুব সুখে শান্তিতে থাকবে আমার মেয়ে। এতক্ষণে সবটাই শুনছিল সামিরা। রামিম নিজের করে পাওয়ার যে শেষ আশাটুকু ছিল, সেটাও এক মুহূর্তে শেষ হয়ে গেল। ফারুক মির্জার কথা শুনে সামিরার গলা দিয়ে ভাত নামে না। সামিরা কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে এক দৌড়ে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দেয়। ডিনার শেষ করে সবাই যার যার মতো শুয়ে পড়ে। সার্জিস যখন বুঝতে পারে সবাই ঘুমিয়ে পড়েছে, তখন বাড়ির সমস্ত সিসিটিভি ক্যামেরা অফ করে দিয়ে চুপি চুপি সামিরার রুমের দরজায় এসে টোকা দেয়। সামিরা তখনও বিছানার উপর বসে চোখের পানি ফেলছিল। দরজা খোলার ইচ্ছে নেই তার। সে দরজা না খুলে কান্না করতে থাকে। সামিরা দরজা খুলছে না দেখে সার্জিস সামিরাকে মেসেজ দেয়। বোন, দরজা খোল। সার্জিসের মেসেজ পেয়ে সামিরা চোখের পানি মুছে তড়িৎ গতিতে বিছানা ছেড়ে দরজা খুলে সার্জিসের দিকে দেখা মাত্র জড়িয়ে ধরে কান্না করতে করতে সে বলল, ভালোবাসার কেন এত অসহায় ভাইয়া? বিশ্বাস করো ভাইয়া, আমার টাকা পয়সা ধন দৌলত কিছুই চাই না। আমার শুধু রামিমকে চাই। রামিমকে ছাড়া আমি বাঁচতে পারবো না ভাইয়া। সার্জিস সামিরার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর ভাই এখনো বেঁচে আছে সামিরা। ভালোবেসে না পাওয়ার যন্ত্রণাটা কঠিন। আমি বুঝতে পারছি। যে কষ্ট আমি পাচ্ছি, সে কষ্ট তোকে আমি পেতে দেব না বোন। তুই 5 মিনিটের মধ্যে তোর ব্যাগপত্র গুছিয়ে নে। কেন ভাইয়া? নিজের রামিম তোর জন্য অপেক্ষা করছে। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না। এছাড়া রামিম আর তোর এক হবার আর কোনো উপায় নেই। এখন ডিসিশন তোর। তুই কি করবি ভেবে দেখ। সামিরা কোনো কথা না বলে চুপচাপ তার জামাকাপড় গুছিয়ে নেয়। সার্জিস সামিরাকে নিয়ে নিচে এসে দেখে রামিম বাইক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সার্জিস সামিরাকে বাইকে বসিয়ে দিয়ে বলল, কোনো টেনশন করিস না বোন। কাল যেহেতু আমার ফ্লাইট, সবাই আমার দিকে ফোকাস দেবে। এখনো সুযোগ। এই সুযোগে তুই তোর ভালোবাসা মানুষের হাত ধরে অনেক দূরে চলে যা। তোরা সুখে থাক, ভালো থাক। আর রামিম, তোমার উপর ভরসা করে আমি আমার বাড়ির সবার বিরুদ্ধে গিয়ে সামিরাকে তোমার হাতে তুলে দিলাম। আমার বোনের চোখ থেকে যদি 1 ফোঁটা পানি পড়ে, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। তোমার অ্যাকাউন্টে আমি কিছু টাকা পাঠিয়েছি। আপাতত কিছুদিন শহরে ছেড়ে অনেক দূরে চলে যাও। চিন্তার কোনো কারণ নেই। তোমার চাকরির ব্যবস্থা করে দেবো আমি। আমার বড় ভাই ছিল না, বিধাতা বড় ভাই স্বরূপ আপনাকে আমার কাছে পাঠিয়েছিলেন। আপনি এ পর্যন্ত আমার জন্য, আমার পরিবারের জন্য যা যা করেছেন, সেটা আমি নিজের লোকেও করে না। আমি আপনার কাছে চির কৃতজ্ঞ থাকবো স্যার। আজকে আপনি যা আমার জন্য করলেন, আমার গায়ের চামড়া দিয়ে যদি আপনাকে জুতা তৈরি করে দেই, তবুও সেটা কম হয়ে যাবে। জুতার কোনো প্রয়োজন নেই। আমি আমার অনেক প্রিয় একটা জিনিস তোমার হাতে তুলে দিচ্ছি। তার অযত্ন যেন না হয়। তোমার কাছে কিছু চাওয়ার নেই আমার। তুমি শুধু আমার বোনের খেয়াল রাখবে, তাতে আমি খুশি।
আমি আমার জীবন দিয়ে হলেও চেষ্টা করব স্যার। সামিরার সব স্বপ্ন পূরণ করার দায়িত্ব আমার। আমি সামিরার কোনো ক্ষতি হতে দিব না। এইটুকু ভরসা আপনি আমার উপর করতেই পারেন স্যার। সার্জিস সামিরার কপালে চুমু দিয়ে বলল, ছোটবেলা থেকেই তুই যা যা চেয়েছিস সবটা দিয়েছে। তোর এই শেষ চাও পূরণ করতে না পারলে আমি কিছুতেই স্থির থাকতে পারছিলাম না। নিজেকে ব্যর্থ ভাই মনে হচ্ছিল। ভালো থাকিস বোন। তুমিও নিজের খেয়াল রেখো ভাইয়া। কানাডা গিয়ে আমার কথা ভুলে যেও না। আমি প্রতিদিন ফোন দিয়ে তোর খোঁজ খবর নিব। এখন কথা না বাড়িয়ে যা, কেউ জেগে গেলে সর্বনাশ হয়ে যাবে। সার্জিসের থেকে অনুমতি পেয়ে রামিম বাইক স্টার্ট দেয়। সামিরা তার ভালোবাসার মানুষের হাত ধরে ছুটে চলে দূর অজানায়। সকাল 10টায় সার্জিসের ফ্লাইট। মির্জা পরিবারের সদস্যরা এয়ারপোর্টে এসেছেন সার্জিসকে বিদায় দিতে। সকাল থেকে সার্জিসকে নিয়ে সবাই এত ব্যস্ত ছিল যে সামিরার কথা তারা বেমালুম ভুলে গিয়েছে। রামিম রাতে কল করে জানিয়েছে তারা নিরাপদে পৌঁছে গিয়েছে। আপাতত রামিমের কাজিনের বাসায় উঠেছে তারা। খুব শীঘ্রই দুজনে বিয়ে করে নেবে। সামিরাকে তার ভালোবাসার মানুষের হাতে তুলে দিতে পেরে সার্জিসেরও ভালো লাগছে। নিজের ভালোবাসা পূর্ণতা না পেলেও বোনের ভালোবাসা পূর্ণতা পেয়েছে, এটাই তার কাছে অনেক বড় পাওয়া। সামিরার রুমের দরজা বন্ধ দেখে সবাই ভেবেছে গত রাতের ঘটনায় সামিরা অনেক ভেঙে পড়েছে। হয়তো অনেক রাত করে ঘুমিয়েছে, তাই ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে। শান্তা মির্জা সামিরাকে ডাকতে গিয়েও রুমে প্রবেশ করেন না। ঘুমের মধ্যে সামিরাকে ডেকে তুললে সামিরার মাথায় প্রচণ্ড পেইন হয়। এই জন্য সবাই সামিরাকে না ডেকে এয়ারপোর্টে চলে আসে। হালিমা বেগমের চোখ যেন বাঁধা মানতে চাইছে না। যমুনা মির্জা ছেড়ে যাওয়ার পর থেকেই তিনি সার্জিসকে মায়ের মতো আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন। সেই আদরে সার্জিস তাকে ছেড়ে চলে যাচ্ছে ভাবতেই বুকের ভেতর তোলপাড় সৃষ্টি হচ্ছে তার। তিনি সার্জিসকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমি তোমার সাজানো গোছানো জীবনটা এলোমেলো করে দিলাম দাদু ভাই, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি কিচ্ছু করনি দাদু, যা ভুল করার আমি করেছি। এর জন্যই তুই ভুলের প্রায়শ্চিত্ত করছি। তুমি কেঁদো না, আমার সৌন্দর্যময়ের খেয়াল রেখো। তার চোখে পানি আসতে দিও না, তাকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করো। আমি চাই সৌন্দর্যময় যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। মেয়েটা ছোটবেলা থেকে কষ্ট পেয়ে আসছে, এখন তার সুখের দিন ফিরেছে। তার মুখে যেন সারা জীবন তৃপ্তির হাসি লেগেই থাকে। প্রত্যুত্তরে হালিমা বেগম কিছু না বলে সার্জিসের বুক থেকে সরে গিয়ে নিজের চোখের পানি আড়াল করার চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। সার্জিস হালিমা বেগমের চোখের পানি মুছে দিয়ে বলল, এইভাবে কেঁদে আমাকে দুর্বল করে দিও না দাদু। তুমি কানাডা যেও না দাদু ভাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ফেরার কোনো পথ খোলা নেই দাদু, কিছুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। তাছাড়া আমি প্রতিদিন ভিডিও কলে তোমার সাথে কথা বলবো। তোমাকে বুঝতেই দিব না আমি তোমার থেকে দূরে আছি। দেখো, তোমার মনে হবে আমি সবসময় তোমার আশেপাশে আছি, ঠিক আগে যেমনটা থাকতাম। দেশ ছাড়ছো তোমার নিজের ইচ্ছায়, তখন আমাদের সাথে যোগাযোগ রাখবে কি রাখবে না সেটাও একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। হালিমা বেগম শাড়ির আঁচল দিয়ে চোখ মুছে অন্যত্র চলে যান। তিনি যেতেই সাইফান এসে সার্জিসের কাঁধে হাত রেখে বলল, তোর এইভাবে চলে যাওয়াটা মানতে পারছি না ভাই। মনে হচ্ছে তোর এইভাবে চলে যাওয়ার পেছনে কোথাও না কোথাও আমি তাই। আমার জন্য তোর সমস্যা হলে আমাকে বলতে পারতি, আমি আমার বউকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যেতাম। তুই কেন তোর সব কিছু ছেড়ে চলে যাচ্ছিস? এখনও সময় আছে ভাই, তুই যাস না। আমার জন্য তোর সমস্যা হলে বল, আমি এক্ষুনি এই মুহূর্তে চলে যাচ্ছি। তবু প্লিজ তুই তোর সব ছেড়ে যাস না। তুমি যেমনটা ভাবছো সেরকম কিছু নয় ব্রো। কানাডার একটা বড় হসপিটাল থেকে আমার জন্য একটা অফার এসছে। তারা চাইছে আমি তাদের হসপিটালে কার্ডিওলজিস্ট হিসেবে জয়েন করি। আমার ক্যারিয়ারে গড়ার একটা সুবর্ণ সুযোগ এসছে, আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাইনি। তাই তো কানাডা যাওয়া। তোমার প্রতি কোনো রাগ অভিমান নেই আমার। তুমি শুধু শুধু নিজেকে দায়ী মনে করছো। তুমি আমার কথা বাদ দাও। তুমি নতুন বিয়ে করেছ, নিজের সংসারে মনোযোগ দাও। তোমাদের নতুন বিয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। খুব ইচ্ছে ছিল তোর সাথে পুরো শহর ঘুরে দেখার, কিন্তু সেই চাওয়া অপূর্ণই থেকে গেল। তোর সাথে ভালো করে পরিচয় হবার আগেই তুই চলে যাচ্ছিস। কানাডা গিয়ে আমাদেরকে ভুলে যাস না ভাই, তোকে অনেক বেশি মিস করব আমি। আর হ্যাঁ, খুব শীঘ্রই দেশে ফিরে আসার চেষ্টা করবি। দেশে ফিরলে তোকে লাল টুকটুকে একটা মেয়ে দেখে বিয়ে দিব। আবার আমাদের হক মেরে কোনো বিদেশিনী মেয়ে বিয়ে করে নিয়ে আসিস না ভাই। চিন্তা করো না, কোনো বিদেশিনী মনে জায়গা পাবে না। মনটা যে অন্য কারো দখলে রয়েছে। বাই দ্য ওয়ে, এবার ফিরে এসে যেন
তোমাদের 2 জন থেকে 3 জন দেখতে পাই, চাচু ডাক শুনতে পাই। বলতে বলতে গলা ধরে এলো সার্জিসের। কথাগুলো বলতে তার বুক ফেটে যাচ্ছিল। তবু সে চায় না সাইফান তাকে কোনো প্রকার সন্দেহ করুক, তার জন্য সিজদার কোনো সমস্যা হোক। সাইফান কথা ঘুরিয়ে বলল, সাবধানে যাবে আর পৌঁছে কল করবি কিন্তু। সার্জিস কিছু বলার আগেই তাথই এসে সার্জিসকে শক্ত করে জড়িয়ে ধরে। কান্না করতে করতে মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, নাকের পাটা লাল টুকটুকে আকার ধারণ করেছে। সার্জিস এক ঝটকায় তাথইকে নিজের বুক থেকে সরিয়ে নিয়ে বলল, এসব কোন ধরনের অসভ্যতা তাথই? তোকে কতবার বলেছে আমাকে এভাবে হুটহাট জড়িয়ে ধরবি না। এরপর কথা গানে যায় না তোর? এক কথার কত পর বলে শুনবে তুই? না যায় না। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? তোমাকে ছাড়া কিচ্ছু ভাবতে পারি না। তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ। আমি খিনিয়ে বাসবো সার্জিস, তুমি প্লিজ যেও না। তুই আমাকে সত্যিই ভালোবাসিস? এনি ডাউট? আমার ফেরার অপেক্ষা করতে পারবি? সেটা হোক 5 বছর, 10 বছর বা সারা জীবন। তুই যদি আমাকে সত্যিকারে ভালোবাসিস তাহলে আমার জন্য অপেক্ষা করবি। আই প্রমিস ইউ। তুই যদি আমার জন্য অপেক্ষা করতে পারিস, আমি আমার মনের বিরুদ্ধে গিয়ে তোকে আপন করে নেব, বিয়ে করব তোকে। কিন্তু তার জন্য তোর অপেক্ষা করতে হবে। এটা তোর একটা পরীক্ষা, ভালোবাসার পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হলে উপরস্বরূপ এই সার্জিস মির্জাকে পাবি তুই। সার্জিসের এভাবে চলে যাওয়াটা মেনে নিতে পারছে না সিজদা। তার কেন জানি কষ্ট লাগছে, চিৎকার করে কান্না করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে যেন তার জীবন থেকে অনেক দামি কিছু হারিয়ে যাচ্ছে। সার্জিস চলে যাওয়ার এত খারাপ লাগার কারণ বুঝে উঠতে পারছে না সিজদা। হয়তো কৃতজ্ঞতা বোধ থেকে এমন হচ্ছে। সিজদা গুটি গুটি পায়ে সার্জিসের দিকে এগিয়ে আসে। সিজদার চোখে চোখ পড়তে বুক ধক করে ওঠে সার্জিসের। সিজদার চোখ ছলছল করছে, চোখের পাপড়ি ভেজা। সার্জিস তড়িৎ গতিতে চোখ নামিয়ে নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে। তখনই সিজদা পিছন থেকে ডাক্তারবাবু বলে ডাক দেয়। সিজদার ডাক কর্ণকুহরে প্রবেশ করতে পা থেমে যায় সার্জিসের। সার্জিস পেছনে ফিরে তাকাতে সিজদা জোর কদমে সার্জিসের দিকে এগিয়ে গিয়ে বলল, সবার সাথে কথা বলেন, আমার সাথে কথা বলেন না কেন ডাক্তারবাবু? আমাকে কি আপনার চোখে পড়ছে না, নাকি আমার সাথে কথা বলতে চাইছেন না? বিয়ের পর থেকে দেখছি আপনি কেমন যেন পাল্টে গেছেন, যেন আমাকে চেনেনই না। এমন কেন করছেন ডাক্তারবাবু? কি করেছি আমি? সিজদার এমন দরদ মাখা কথা শুনে চোখ ভিজে উঠল সার্জিসের। গলা ধরে এলো। সার্জিস জড়ানো কণ্ঠে বলল, দাদু তোমার জন্য বাড়িতে টিচার নিয়ে আসবেন, মন দিয়ে পড়াশোনা করবে, নিজের পরিচয় গড়ে তুলবে। শুধু এইটুকুই? সার্জিস কিছু না বলে চুপচাপ হাঁটতে শুরু করলো। চোখের কার্নিশ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে সন্তর্পণে চোখের পানি মুছে বলল, তোমাকে বলার অনেক কিছুই ছিল সন্তোষময়, কিন্তু সেই কথাগুলো বলার কোনো অধিকার আমার নেই। ছোটবেলায় মাকে হারানোর পর প্রেম ভালোবাসার প্রতি বিশ্বাস উঠে গিয়েছিল আমার, কিন্তু তুমি আমার জীবনে আবারও প্রেমের বীজ বপন করেছিলে। মন প্রাণ উজাড় করে দিয়ে ভালোবেসেছিলাম তোমাকে, কিন্তু ভাগ্য তোমাকে আমার হতে দিল না সৌন্দর্যময়। তুমি সাইফানের সাথে ভালো থেকো, আমি না হয় দূর থেকে তোমাকে ভালো থাকতে দেখে নিজের ভালো থেকে খুঁজে নেব। সার্জিস যাওয়ার পর মির্জা পরিবারের সদস্যরা হালিমা মঞ্জিলে ফিরে আসে। সামিরা তখনও নিচে আসেনি দেখে শান্তা মির্জার মনে খটকা লাগে। শান্তা মির্জা দৌড়ে সামিরার রুমের সামনে এসে দরজায় টোকা দিতেই দরজা খুলে যায়। তিনি ভেতরে প্রবেশ করতেই চিৎকার দিয়ে ওঠেন। তার চিৎকার শুনে সবাই সামিরার রুমে ছুটে আসে। সামিরার রুমের অবস্থা দেখে চক্ষু চরকগাছ হয়ে যায় সকলের। রুমের আলমারি খোলা রয়েছে, কাপড় চোপড় ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। এমনকি সামিরার বিয়ের জন্য যে গহনা বানানো হয়েছিল সেগুলোও নেই। সামিরার নিজের জমানো বেশ কিছু টাকা ছিল, সেই টাকাগুলোও নেই। শান্তা মির্জা সামিরার রুমের প্রত্যেকটা কোণা থেকে শুরু করে ছাদেও দেখে আসে, কিন্তু কোথাও সামিরাকে না পেয়ে আবারও সামিরার রুমে আসে। তখনই টেবিলের উপর একটা চিরকুট দেখতে পায়। শান্তা মির্জা চিরকুটখানায় সামিরার হাতের লেখা দেখে হাত কাঁপে তার। সামিরা সবার মুখে চুনকালি দিয়ে পালিয়ে যাবে এটা ধারণাই ছিল না কারোর। শান্তা মির্জা কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেন। মুহূর্তের মধ্যেই যেন পুরো বাড়ির পরিবেশ থমথমে হয়ে যায়। গত হয় কয়েকটা মাস, হালিমা মঞ্জিলে আজ উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আজকে বাড়িতে নতুন মেয়ে জামাই আসবে। ফারুক মির্জা সামিরাকে অনেক বেশি ভালোবাসেন। মেয়েকে ছাড়া তিনি অচল হয়ে পড়েছিলেন। মেয়ের সাথে কথা বলতে না পারলে যেন তার দম বন্ধ হয়ে যাচ্ছিল। তিনি অনেক ভেবে দেখলেন একমাত্র মেয়েকে ছাড়া তিনি ভালো নেই। কতগুলো মাস তিনি ঠিকমতো খেতে পারেন না। খেতে গেলেই সামিরার কথা মনে পড়ে। মেয়েটা কি খাচ্ছে না খাচ্ছে ভাবতেই খাবারের প্লেটে পানি ঢেলে খাবার ছেড়ে উঠে আসেন।
ঘুমোতে গেলে মনে হয় সে নরম তুলতুলে বিছানায় ঘুমোচ্ছে, কিন্তু তার আদরের মেয়েটা কি আদৌ ঠিকমতো ঘুমোতে পারছে? এসব চিন্তা ভাবনা তাকে কুরে কুরে খাচ্ছিল। তাই তো তিনি সমস্ত রাগ অভিমান ভুলে মেয়ে জামাইকে বাড়িতে ডেকেছেন। শুধু তাই নয়, নিজের মেয়ের সুখের কথা ভেবে তিনি রামিমকে নিজের কোম্পানি সিইও পদে নিযুক্ত করবেন বলে জানিয়েছেন। তাদের হালিমা মঞ্জিলে আসা উপলক্ষে সকাল থেকে বাড়িতে রান্না বান্না চলছে। রান্না শেষ হতে শান্তা মির্জা সিজদাকে রেডি হওয়ার জন্য উপরে পাঠিয়ে দেয়। সকাল থেকে কিচেনে থাকার দরুন ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে মেয়েটা। গায়ে জামাটা শরীরের সাথে লেপ্টে রয়েছে। সিজদা ওপরে এসে কাবার থেকে একটা হালকা গোলাপি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে সিজদা ভেজা কাপড়গুলো ব্যালকানিতে মেলে দিয়ে এসে মাথার টাওয়াল খুলে চুলগুলো ঝেড়ে নিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে মুখে হালকা প্রসাধনী ব্যবহার করে চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে সাজগোজ করে নেয়। সাজ কমপ্লিট হলে সিজদা নিচে এসে কিচেন থেকে খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রাখে। শান্তা মির্জারও সবটা অ্যারেঞ্জ করা হয়ে গিয়েছে। তিনিও গোসল সেরে রেডি হয়ে নিচে এসেছেন। এরই মধ্যে তার ফোন বেজে ওঠে। তিনি কল রিসিভ করতেই তার চোখের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। তার হাত থেকে ফোন ফ্লোরে পড়ে গিয়ে খণ্ড বিখণ্ড হয়ে যায়। তিনি ঠাস করে ফ্লোরে বসে পড়েন। ফারুক মির্জা নিজের স্ত্রীর এই অবস্থা দেখে তার নিকট ছুটে এসে তাকে বুকের সাথে চেপে ধরে বললেন, হুট করে কি হলো? কে কল করেছিল? কি বললো? শান্তা মির্জা ফারুক মির্জাকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিলেন। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, মনে হচ্ছে যেন কেউ তার কলিজা টেনে বের করে নিয়ে আসছে। নিজের স্ত্রীর চোখের পানি সহ্য করতে পারলেন না ফারুক মির্জা। তিনি বিচলিত হয়ে বললেন, আরে কি হয়েছেটা কি? তুমি যদি না বলো তাহলে আমরা কিভাবে বুঝবো? আমার ছেলেটা, হ্যাঁ বলো, সাইফানের কি হয়েছে? আমার ছেলেটা নেই ফারুক। নেই মানে? কী সব আবল তাবল বকছো? আমার নারী ছেড়ে ধন আর এই পৃথিবীতে নেই ফারুক, নেই। যার জন্য এত স্ট্রাগল করলাম, নিজের কাজে নিজে অপরাধী হলাম, আমার সেই বুকের মানিক আর কখনো আমাকে মা বলে ডাকবে না, আর কখনোই আলিমা মঞ্জিলে নিজের অধিকার চাইতে আসবে না ফারুক। আমার ছেলেটা মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে ফারুক, মারা গিয়েছে। কত কষ্টের ছেলে আমার, ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় হয়েছে। আর যখন একটু সুখের মুখ দেখলো, তখনই আমার খলিজাটা এই পৃথিবীর মায়া ত্যাগ করে সব কিছু ছেড়ে চলে গেল। আমি এখন কি নিয়ে বাঁচবো ফারুক? বলতে বলতে সেন্সলেস হয়ে গেলেন শান্তা মির্জা। সিজদার হাতে গরুর গোস্ত গরম তরকারির বাটি ছিল। সাইফান মিশনে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে। এটা শোনা মাত্রই সিজদার হাত থেকে তরকারির বাটি তার পায়ের ওপর পড়ল। গরম তরকারি পায়ে পড়ার কষ্টের থেকে মনের কষ্ট বেশি পীড়া দিল তাকে। সিজদা সেখানেই থ হয়ে বসে পড়ল। তার মধ্যে কোনো প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে না, যেন সে একটা পাথরে পরিণত হয়েছে। এরই মধ্যে সামিরা আর রামিম হালিমা মঞ্জিলে প্রবেশ করে। সামিরা ঢুকেই সাইফানের মৃত্যুর সংবাদ শুনে কান্নায় ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যেই যেন উৎসব মুখর পরিবেশ শোকে আচ্ছন্ন হয়ে ওঠে। স্বজন হারানোর বেদনায় আর্তনাদে ভারী হয়ে ওঠে চারিপাশ। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে সার্জিস তৎক্ষণাৎ দেশে ফিরতে পারে না। সাইফানের মৃত্যুর 1 সপ্তাহ পরে দেশে ফেরে সার্জিস। সার্জিস এয়ারপোর্ট থেকে সোজা হালমা মঞ্জিলে চলে আসে। সার্জিসকে দেখে শান্তা মির্জা তাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। শান্তা মির্জার চোখের পানি দেখে চোখ ভিজে যায় সার্জিসের। সার্জিস শান্তা মির্জার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, প্লিজ আম্মি, কান্না করবেন না। এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকার জন্য আসিনি আম্মি। একদিন আপনাকে, আমাকে, আমাদের সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে। সাইফান দেশের জন্য জীবন দিয়েছে, কয়জন পারে দেশের জন্য নিজের জীবন বিলিয়ে দিতে? আপনার তো গর্ব হওয়ার কথা আম্মি। আপনি গর্বের সাথে বলতে পারবেন আমার ছেলে দেশের জন্য জীবন দিয়েছে। আমার ছেলে একজন বীর সৈনিক, আমি একজন বীর সৈনিকের মা। আমার একটা ছেলে তো আমার বুক খালি করে চিরতরে হারিয়ে গেল। তুই আমাকে ছেড়ে চলে যাস না বাবা। তোর মা হওয়ার জন্য ফারুক আমাকে এই বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু আমি কখনোই তোর মা হয়ে উঠতে পারিনি। তোকে আদর করে কাছে টেনে নিইনি, আদর করে খাইয়েও দিইনি, ঘুমানোর পর মাথায় হাত বলিয়েও আর গান শোনাইনি রে। আমি কখনোই তোর মা হয়ে ওঠার চেষ্টাও করিনি, কিন্তু আমার বুকের মানিককে হারানোর পর আমি বুঝতে পারছি সন্তান হারানোর বেদনা। আমি আর তোকে দূরে সরাই দেবো না রে। আমি এক ছেলে হারিয়েছি, তোকে আর হারাতে পারবো না আমি। তুই আর কানাডা ফিরবি না সার্জিস, তুই আমার সাথে, আমাদের সকলের সাথে থাকবি। এটা হয় না আম্মি, আমি কয়েকদিনের ছুটিতে এসেছি, অতি শীঘ্র আমাকে ফিরতে হবে। না, তুই কানাডা ফিরবি না। তুই কানাডা ফিরে গেলে আমি পুত্র সুখে পাগল হয়ে যাব। তুই দেশে ফিরে আর আমার মুখ দেখতে পারবি না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি তো নাস্তার ব্যবস্থা করছি। ঠিক আছে আম্মি। বলেই সার্জিস সিঁড়ি বেয়ে ওপরে আসে।
তখনই সিজদার সাথে দেখা হয়। সিজদাকে দেখে কলিজা মোচড় দিয়ে উঠল সার্জিসের। সিজদা এত পরিবর্তন দেখে বুকে যন্ত্রণার সৃষ্টি হলো সার্জিসের। পুরনো ক্ষতটা যেন মুহূর্তের মধ্যেই তাজা হয়ে গেল। সিজদার পরনে ছাই রঙের একটা সুতির থ্রি পিস রয়েছে। আগের থেকে অনেক শুকিয়ে গিয়েছে, অনেক কালো হয়ে গিয়েছে, চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। হাসি খুশি চেহারায় অসহায়ত্ব মলিনতার ছাপ ফুটে উঠেছে। মাত্র কয়েকটা দিনের ব্যবধানে মেয়েটার আমূল পরিবর্তন এসেছে। সার্জিস সিজদাকে দেখে শুকনো ঢোক গিলে বলল, কেমন আছে সৌন্দর্যময়? সিজদা ছলো ছলো চোখে বলল, ভালো আছি। আপনি কেমন আছেন ডাক্তারবাবু? ভালো। নিজের কি হাল করেছ সৌন্দর্যময়? নিজেকে শক্ত করো, এভাবে ভেঙে পড়লে চলবে না। সিজদা প্রত্যুত্তরে কোনো কথা না বলে চুপচাপ নিচে নেমে আসে। সে কিভাবে নিজেকে শক্ত করবে? মানুষটার সাথে তার অনেক পথ চলা বাকি ছিল, অনেক অনেক না বলা কথা বাকি ছিল। মাত্র কয়েকটা দিন মানুষটার সঙ্গ পেয়েছে সে। নিজেকে তার রঙে রাঙাতেও পারেনি। তার আগেই সে তারকে একা করে দিয়ে চলে গেল। সিজদা কেন তার জায়গায় যে কোনো মেয়ে থাকলে নিজেকে শক্ত করা দায়ী হয়ে পড়তো। সাইফানের মৃত্যুর সংবাদ শুনে সিজদা পাথর হয়ে গিয়েছে। চাইলেও কান্না করতে পারছিল না। সবাই সিজদাকে বলছিল কান্না কর, কান্না করে নিজের কষ্টটা কমা। কিন্তু সিজদা চাইলেও তার চোখ থেকে পানি পড়েনি। কিন্তু যখনই সাইফানের লাশ আসে সিজদার বুক ভার হতে শুরু করে। সিজদা ছুটে গিয়ে সাইফানের লাশের ওপর পড়ে। সাইফানকে একটা নজর দেখেই চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়। 24 ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসে। তখন সাইফানের দাফন কাফন সম্পন্ন হয়ে গিয়েছে। সিজদা কারোর সাথে কোনো কথা না বলে চুপচাপ নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ মনমরা হয়ে রুমে বসে থাকে। 5 দিন পর সিজদা রুম থেকে বের হয়। আর বের হয়েও সার্জিসকে দেখতে পায়। সিজদা নিচে এসে সোফায় বসতেই পাড়া প্রতিবেশীরা এসে সিজদাকে দেখে বলল, আহারে, ছেলেটা তো মারা গেল, এখন কি হবে মেয়েটার? মেয়েটার গোটা জীবন পড়ে রয়েছে, ভালো করে সংসারটাও গুছিয়ে নিতে পারলো না, এরই মধ্যে বিধবা হয়ে গেল। ভালোই হয়েছে এখনো বাচ্চা কাচ্চা হয়নি, তাহলে আবার বিয়ে দিতে গেলে সমস্যা হতো। শুনেছি মেয়েটা এতিম, তার উপর আবার বিধবা হয়ে গেল। এমন মেয়েকে কে বিয়ে করবে? মেয়েটার জীবনটাই নষ্ট হয়ে গেল। সার্জিস রুমে এসে স্থির থাকতে পারছিল না। সিজদার মলিন চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছিল। সার্জিস রুমে এসে ফ্রেশ না হয়ে নিচে যাওয়ার জন্য উদ্যত হয়। সিঁড়ি বেয়ে নামতেই মহিলাদের কটু কথা সার্জিসের কানে আসে। এইসব কথা শুনে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে সার্জিসের। চোখ মুখের ভাবমূর্তি পরিবর্তন হয়ে যায়। সার্জিস আর চুপ থাকতে না পেরে বলল, আপনাদের কি কোনো কাজ নেই? কাজ না থাকলে ঘরে বসে কাঁথা সেলাই করুন, তবু অন্যের সংসারে নাক গলাতে আসবেন না প্লিজ। মেয়েটার কাঁচা খেয়ে নুনের ছেটা দিবেন না। ও আল্লাহ, মেয়েটার জন্য তোমার খুব পুড়ছে দেখছি। এতই যখন মেয়েটার জন্য চিন্তা হচ্ছে, তাহলে মেয়েটাকে বিয়ে করে নাও, তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে। জানি এটা কখনোই হবে না, কিন্তু তলে তলে ঠিকই টেম্পো চালাবে। ঘরে এত সুন্দরী মেয়ে থাকলে কোন পুরুষই নিজেকে সামলে রাখতে পারবে? কোনো পুরুষই নিজেকে সামলে রাখতে পারবে না। তার উপর আবার সুন্দরী মেয়ে তোমার সম্পর্কে ভাবি হয়। তোমার দেবর ভাবির সম্পর্ক, রসিকতার সম্পর্ক। এই যুগের মেয়েরা দেবরকে আধা বর মনে করে। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। অনেক বেশি কথা বলে ফেলেছেন আপনারা, কিন্তু আর না, আপনারা এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান। উচিত কথা বললে খালাজি বেজারি হয় বাপু। তোমাদের পারিবারিক ব্যাপার, তোমাদের যা খুশি তাই করো, আমাদের কি? আমাদের শুধু কান আছে শুনবো আর চোখ আছে দেখবো। বলেই তারা রাগে কচকচ করতে করতে হালমা মঞ্জিল থেকে বেরিয়ে গেলেন। সিজদা তখনও নিঃশব্দে চোখের পানি ফেলছে। সার্জিস সিজদার দিকে এগিয়ে গিয়ে বলল, ওদের কথায় কিচ্ছু মনে করো না সৌন্দর্যময়। আমি যে বিধবা হয়েছি এটা কি আমার দোষ ডাক্তারবাবু? সবাই আমাকে কথা শুনিয়ে যাচ্ছে। সে তো বর ছিল, তার সাথে সারা জীবন সংসার করার স্বপ্ন দেখেছিলাম, সে আমাকে ছেড়ে চলে গিয়েছে। এতে কি আমার কষ্ট হচ্ছে না? আল্লাহ তাআলা কেন যে মানুষটার মরণ না দিয়ে আমার মরণ দিল না? আমি আগে থেকেই জানতাম আমার মতো অভাগীর কপালে এত সুখ সইবে না। সিজদার মুখে মৃত্যুর কথা শুনে রেগে যায় সার্জিস। সে রাগান্বিত হয়ে বলল, আর একবার মৃত্যুর কথা মুখে আনবে না। তোমাকে বাঁচাতে হবে, আমাকে বাঁচানোর জন্য হলে তোমাকে বাঁচাতে হবে।
কথাটা শুনে চমকে ওঠে সিজদা। সিজদা অবাক হয়ে বলল, কি বললেন ডাক্তারবাবু? আপনাকে বাঁচানোর জন্য বাঁচতে হবে মানে? কি হয়েছে আপনার? সিজদার প্রশ্নে থতমত খেয়ে যায় সার্জিস। সার্জিস আমতা আমতা করে বলল, কিছু না, তুমি কি শুনতে কি শুনেছ হয়তো, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই সার্জিস নিজের রুমে চলে আসে। গত হয় কয়েকটা দিন। সার্জিস সিজদার এই অবস্থা দেখে আর কানাডা ফেরেনি। চেম্বার থাকলেও সার্জিসের মন যেন বাড়িতেই সিজদার কাছে পড়ে থাকে। সিজদা কি করছে না করছে, কি খাচ্ছে না খাচ্ছে, এসব ভাবতে ভাবতেই দিন পার হয় তার। সার্জিস সিজদাকে যথাসম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করে। সিজদাকে কেউ কথা শোনাতে গেলে সার্জিস ঢাল হয়ে দাঁড়ায়। শুক্রবার সকালবেলা ব্রেকফাস্ট শেষ হলে সিজদা প্লেটগুলো গুছিয়ে রাখছিল। তখনই সিজদার মামা আসে। রাশেদ চৌধুরীকে দেখে সিজদা জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দেয়। তার কান্নার আওয়াজ শুনে শান্তা মির্জা ড্রয়িং রুমে ছুটে আসে। রাশেদ চৌধুরী সিজদার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কাঁদিস না মা, যাওয়া আবার হয়ে গিয়েছে। এখন আর হাজার চোখের পানি ফেললেও সাইফান ফিরে আসবে না। যার হাত ধরে এই বাড়িতে এসেছিলি সেই মানুষটাই তো আর নেই। এখন কিসের আসে এই বাড়িতে পড়ে থাকবি? তোকে লোকে নানান রকমের কথা শোনাচ্ছে, এটা আমার কানে এসেছে, তাই তো আমি ছুটে এসেছি। তোর কাপড় চোপড় গুছিয়ে দে, আমি তোকে এই বাড়ি থেকে নিয়ে যাব। এসব কি বলছো মামু? আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কার অপেক্ষায় এই বাড়িতে থাকবি? দেখ মা, মাত্র কয়েক বছর বয়স হয়েছে তোর, এখনো তোর গোটা জীবন পড়ে রয়েছে। আমি আবারও তোর বিয়ে দিব, তুই নতুন করে সবটা শুরু করবি। রাশেদ চৌধুরীর কথা শুনে শান্তা মির্জা এগিয়ে এসে বলল, ভালো সিদ্ধান্ত নিয়েছেন। আম্মা এখন বাড়িতে নেই, এই সুযোগে এই অপয়া অলক্ষ্মী মেয়েকে বিদায় হন আমার বাড়ি থেকে। বিয়ের পরপরই আমার ছেলেটাকে খেয়ে নিল। এই অপয়া অলক্ষ্মী মেয়েটা, আমারই ভুল হয়েছিল ওকে এই বাড়ির বড় বউ করে আনার। এখন আমার ছেলেটার যখন বেঁচেই নেই, তখন এই অপয়া অলক্ষ্মী মেয়েকে নিয়ে আমার কোনো কাজ নেই। শুধু শুধু আমার স্বামীর অন্ন ধ্বংস করবে, যেটা আমি হতে দিব না। আপনি এক্ষুনি এই মুহূর্তে আপনার ভাগ্নিকে এই বাড়ি থেকে নিয়ে চলে যান, নাহলে সবাই এসে পড়লে ঝামেলা হবে। শান্তা মির্জার কথা শুনে চোখ থেকে আপনা আপনি পানি গড়িয়ে পড়ে সিজদার। সে তো চায়নি সাইফান মারা যাক। সাইফান যেমন তার ছেলে তেমনি তারও স্বামী। সাইফানের জন্য তারও কষ্ট হচ্ছে। সে চেয়েছিল সাইফানের স্মৃতি আঁকড়ে ধরে এই বাড়িতে পড়ে থাকতে, কিন্তু শান্তা মির্জা যখন চাইছে না, তখন সিজদাও আর এই বাড়িতে থাকতে চায় না। সিজদা চোখের পানি মুছে নিয়ে বলল, বিয়ের সময় আমি ওই বাড়ি থেকে তো কিচ্ছু আনিনি মামু, কী বা নেওয়ার আছে আমার? তুমি চলো। বলেই সিজদা রাশেদ চৌধুরীর হাত ধরে বেরিয়ে যাওয়ার আগে সার্জিস এসে বলল, তুমি কোথাও যাবে না সন্তোষময়ী, তুমি এই বাড়িতেই থাকবে। সার্জিসের কথা শোনা মাত্র সিজদা তড়িৎ গতিতে পেছনে ফিরে বলল, যার হাত ধরে এ বাড়িতে এসেছিলাম সেই মানুষটাই তো আর নেই। কোন অধিকারে থাকবো আমি? আম্মা ভাবছেন সবটা আমার জন্য হয়েছে। আমি অপয়া অলক্ষ্মী, তিনি আমার মতো অপয়া অলক্ষ্মী মেয়েকে এই বাড়িতে রাখতে চান না। তাহলে আমি কোন অধিকারে থাকবো ডাক্তারবাবু? সার্জিস মনে মনে বলল, বউয়ের অধিকারে? হ্যাঁ, তোমাকে বিয়ে করবো আমি। পূর্বের এই বাড়িতে তোমার যতটুকু অধিকার ছিল তার থেকে বেশি অধিকার ফিরে পাবে তুমি। একবার আমি যে ভুল করেছি, দ্বিতীয়বার সেই ভুল আমি কিছুতেই করব না। তোমাকে নিজের করে পাওয়ার দ্বিতীয় সুযোগ যখন পেয়েছে, তখন সেই সুযোগ হাতছাড়া করছি না আমি। তোমার মায়ে ভুলে থাকতে কানাডা পাড়ে জমিয়েছিলাম, কিন্তু আমি পারিনি তোমাকে ভুলে থাকতে। আমার দেহ কানাডা পড়ে থাকলেও মনটা যে তোমার কাছে ছিল। সে প্রথম দেখায় মনটা চুরি করে নিয়েছিল তুমি। আমি ভালোবেসেছি তোমাকে, মন দিয়েছি তোমাকে, বিয়েটাও তোমাকেই করব। তুমি বিধবা হও বা 4 বাচ্চার মা হও, আই ডোন্ট কেয়ার। আমার শুধু তোমাকে চাই। তোমাকে পাবার জন্য যদি পুরো পৃথিবীর সাথে লড়াই করতে হয় আমি করব, বিনিময়ে তোমাকে চাইব।